গল্পের নাম বোধোদয়। গল্প লেখিকা সুস্মিতা রায়চৌধুরী। বাথরুমে ঢুকে শাওয়ারটা চালিয়ে দিয়ে লিকুইড সোপ সারা শরীরে ছড়িয়ে দিয়ে সাবানের ফেনাগুলো হাতের মধ্যে নিয়ে তৃণা মনে মনে গুনগুন করে গান গাইছিল। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাসবে ভাসো। তখন বাইরের ঘরে রাখা ওর মোবাইলটা ক্রমশ বেজে চলেছে। এই সময়টা শুধু তৃণার একান্ত যাপনের সময়। এই সময় মেয়ে তিন্নি স্কুলে যায়, তমাল অফিসে যায়। স্নান সেরে এসে তৃণা দেখলো ওর স্কুলের বান্ধবী মিঠু 3টে মিসড কল। মিঠু হলো ওর স্কুলের বান্ধবী, একটা সরকারি হাসপাতালের নার্স। আর ওর বর সৌমেন কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকে। ছেলে তাতান এখন পড়াশোনার জন্য অস্ট্রেলিয়ায়। তৃণা কল ব্যাক করলো। হ্যালো মিঠু, ফোন করেছিলি? কোথায় ছিলিস এতক্ষণ? ফোন বেজে যাচ্ছে, ধরছিস না? স্নানে এবং গানে। ওই স্নান করতে করতে একটু সঙ্গীত চর্চা। এই সময়টা আমি দারুণ উপভোগ করি রে, তৃণা বলল। তুই একা নাকি তমালদাও সাথে আছে স্নানে এবং গানেতে? তুই যে কি বলিস, আমার একটা 17 বছরের মেয়ে আছে, ভুলে গেলি বুঝি? কেন, তোরও মনে হয় যে সন্তান বড় হয়ে গেলে বয়স মধ্য 40-এর সীমা ছুঁলে তার আর নিজস্ব ভালো লাগা, ইচ্ছা, পছন্দ এগুলো থাকা উচিত নয়? জীবন নিজের মতো করে উপভোগ করা অন্যায় এই বয়সে? বেশ গম্ভীরভাবে কথাগুলো বলল মিঠু। আরে না না, আমি অত কিছু ভেবে বলিনি রে। তোর কি কিছু হয়েছে? একটু সমস্যায় পড়েছি রে। তোদের বাগুইয়াটির ফ্ল্যাটটা খালি আছে, আমাকে ভাড়াতে দিবি? হ্যাঁ, সে তো খালিই আছে, কিন্তু তুই তোর ভাড়ার ফ্ল্যাটটা ছাড়তে চাইছিস কেন? তুই তো বলিস ফ্ল্যাট থেকে তোর হসপিটাল কাছে পড়ে। তাছাড়া মাসিমা, মেসোমশাই, তোর ভাই সকলে কাছাকাছি থাকে। তোর পরিচিত পাড়া, সুবিধা হয় অনেক। আর বাড়িওয়ালাও তো এখন আসবে না, ওনারা তো বাইরেই থাকেন। একটু সময় নিয়ে তোকে সব বলতে হবে। সে ঠিক আছে, কিন্তু আমার এখন খিদেতে পেটে ছুঁচোর ডন বৈঠক দিচ্ছে। তুই বরং একটা কাজ কর, এখন তো তোর সানডে হসপিটালের ডিউটি অফ থাকছে, তুই চলে আয়। আমার বাড়িতে খাওয়া দাওয়া করবি, তারপর একসাথে বসে সব কিছু শুনবো। তাছাড়া তিন্নিও বলছিল মিঠু মাসি অনেক দিন আসে না। তিন্নি হলো তৃণা তমালের একমাত্র মেয়ে। রবিবার সকালে 3টে প্লেটের লুচি, সাদা আলুর তরকারি, বেগুন ভাজা সাজিয়ে নিয়ে এসে একটা প্লেট মিঠুর হাতে আর একটা তমালের হাতে ধরিয়ে নিজে একটা প্লেট নিয়ে আয়েশ করে বসে তৃণা বলল, এবার বল কি সমস্যা হয়েছে? আরে সমস্যা তো আগে থেকেই ছিল, তবু আমি মানিয়ে নিচ্ছিলাম এক প্রকার। কিন্তু তাতান জার্নালিজম পড়তে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর থেকে সমস্যাটা আমার সহ্যের বাইরে চলে গেছে। আসলে এখন একা থাকছে বলে সমস্যাটা বেড়েছে বলতে পারিস। কী রকম? তৃণা অনুসন্ধিত সয়ে জিজ্ঞাসা করল। সৌমেনের বদলি চাকরি, আমি ফ্ল্যাটে একলা থাকি, প্রায় নাইট ডিউটি থাকে। এটা তো অনেকের অপছন্দের কারণ ছিলই। তার উপরে আমি এক প্রাপ্তবয়স্ক সন্তানের মা, মধ্য 40-এর একজন নারী হয়েও এই বয়সে আধুনিক পোশাক পরি, মানানসই সাজগোজ করি, নিয়মিত জিমে যাই। আমার অনেক বন্ধু বান্ধব আছে, সেটা বোধহয় দৃষ্টিকটু ওদের কাছে। এছাড়াও আমি প্রায় একা শপিং মলে যাই, সিনেমা দেখি, বাইরে খাওয়া দাওয়া করি, বন্ধুদের সাথে গল্প করি, ওয়েব সিরিজ দেখি, গান শুনি, সোশ্যাল মিডিয়াতে প্রায় নিজের ছবি পোস্ট করি। সর্বোপরি আমি আনন্দে থাকি, জীবনটাকে আমার মতো করে উপভোগ করি। আমার স্বামী দূরে থাকা সত্ত্বেও একাই ভালো থাকার চেষ্টা করি, আনন্দে থাকি, একাকিত্ব নিয়ে দুঃখ করি না। এটাই বোধহয় ওই ফ্ল্যাটের কিছু মধ্যবয়সী মহিলার সমস্যার কারণ। আসলে এই বয়সে একলা থেকেও যে ভালো থাকা যায়, এটাই বোধহয় ওরা বিশ্বাস করতে পারে না। তাতান বাইরে চলে যাওয়ার পর অনেকেই আমাকে বলে, ছেলে বিদেশে পড়তে চলে গেছে, বর বাইরে একা থাকে, শুধুমাত্র চাকরির জন্য আমার এখানে পড়ে থাকার কি দরকার? চাকরি ছেড়ে দিয়ে আমার বরের কাছে গিয়ে থাকা উচিত। আসলে কলকাতাতে চাইলে আমরা একটা ফ্ল্যাট কিনতেই পারতাম, কিন্তু জানিস তো, সৌমেনদের বাগনানে বিরাট বড় বাড়ি, বাগান, জমি, মন্দির সব কিছু আছে, আত্মীয় পরিজন অনেক। জায়গাটা আমারও বেশ ভালো লাগে। ইচ্ছা আছে সৌমেন আর আমার অবসর গ্রহণের পর ওখানে গিয়ে থাকবো। তাতান হয়তো বিদেশেই সেটেল করে যাবে। আর এখানে পুরনো পাড়া, ফ্ল্যাটটাও পুরনো, ভাড়াও কম, তাই কোনো অসুবিধা হচ্ছিল না। তা তোর ফ্ল্যাটে সব মহিলারই কি এমন চিন্তাধারা?
না, সকলের নয়, বিশেষ করে আমার ফ্ল্যাটের ওপরের ফ্ল্যাটে যে ভদ্রমহিলা থাকেন তিনি প্রায় দায়িত্ব নিয়ে ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের কাছে আমার ভাবমূর্তি কলুষিত করেছেন। কিছুটা হলেও প্রভাবিত হয়েছেন কিছুজন, যেমন আমাদের পাশের ফ্ল্যাটের বৌদিও। ওপরের ফ্ল্যাটের ভদ্রমহিলা মানে যার 2 মেয়ে, তাতানের জন্মদিনে তো এসেছিল 2 মেয়ে। একজন তো বোধহয় ইঞ্জিনিয়ারিং পড়ে আর একজন ক্লাস 10-এ। তৃণা বলল, হ্যাঁ, ওনার স্বামী ভদ্রলোকটি নেহাতই ভালো মানুষ, একজন দায়িত্বশীল পিতাও বটে। অফিস ছাড়া পুরো সময়টাই প্রায় কাটান পরিবারের সঙ্গেই। নিয়ম করে বাজার দোকান সমস্ত কিছু করে থাকেন। কিন্তু হয়তো আমার প্রতি ঈর্ষা থেকেই ভদ্রমহিলার মনে একটা ইনসিকিউরিটি তৈরি হয়েছে, আর তার থেকে ভদ্রলোকের প্রতি সন্দেহপ্রবণ হয়ে উঠেছেন। ওনার ধারণা হয়েছে ওনার স্বামী বোধহয় আমার প্রতি দুর্বল, আমাকে খুব পছন্দ করেন। একদিন উনি অফিসে যাচ্ছিলেন, আমিও হসপিটালে বেরোচ্ছিলাম। সামনে যে অটোটা আমরা পেয়েছিলাম সেটাতে 2টো সিটই খালি ছিল, তাই নেহাতেই বাধ্য হয়ে পাশাপাশি বসেই আমাদের বাসস্ট্যান্ড অবধি যেতে হয়েছিল। কিন্তু ঝড়ের গতিতে কিভাবে যে খবরটা ওনার কাছে পৌঁছে যায় আমি জানি না। তারপর থেকেই ওনার সন্দেহপ্রবণতা বাড়তে থাকে। আমার সাথে দেখা হলেই একটা জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপিত হয় আমার দিকে। ইনসিকিউরিটি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে উনি নিজের মেয়েদের সঙ্গে পর্যন্ত শেয়ার করেছেন এইসব কথা। একদিন গেটের মুখে ভদ্রলোকের সাথে দেখা হলো। ভদ্রলোক 2 মেয়েকে নিয়ে কোথাও বেরিয়েছিলেন। মুখোমুখি দেখা হয়ে যায়। সামান্য সৌজন্যতা বিনিময় করে আমি ভেতরে ঢুকে যাই, কিন্তু মেয়ে দুটো তার বাবার দিকে এবং আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতে থাকে। ওদের দৃষ্টি আমাকে বুঝিয়ে দিয়েছিল যে ভদ্রমহিলা মেয়েদেরকেও ওনার সন্দেহপ্রবণতার কথা বলেছেন। নিজের বাবাকে নিজের অজান্তেই উনি মেয়েদের কাছে কতটা ছোট করেছেন। খুব খারাপ লেগেছিল সেদিন। একই ঘটনা ঘটেছিল পাশের বাড়ির বৌদির সাথেও। উনি ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি গিয়েছিলেন। ভদ্রলোক একাই ছিলেন বাড়িতে। অফিসে গিয়েছিলেন, সেই সময় একটা কুরিয়ার আসে। কিছু জরুরি কাগজ ছিল হয়তো। ওনার ফ্ল্যাটে তালা থাকায় কুরিয়ারের ছেলেটি আমার ফ্ল্যাটে বেল বাজায়। আমি বেরোতেই উনি বলেন, ম্যাডাম, পরের 2 দিন ছুটি আছে, আমি ডেলিভারি করতে আসতে পারবো না, আপনি যদি একটু নিয়ে নেন। ওনার ফোন নাম্বার তো দেওয়াই আছে এই কাগজে, আপনি যদি একটু ফোন করে নেন। আমি বাধ্য হই ভদ্রলোককে ফোন করতে। উনি খুব অনুরোধ করেন কাগজগুলো নিয়ে নিতে। আমিও নিয়ে নিই। তারপর উনি অফিস থেকে ফিরে আমার থেকে কাগজগুলো নিয়ে নেন। এরপর বৌদি বাপের বাড়ি থেকে ফিরে এসে ঘটনার কথা জানতে পেরে বেশ কিছুদিন আমার সাথে কথাবার্তা বলাই বন্ধ করে দেন। বেশ বিরক্ত আমার উপর। কোনো মানুষের উপকার করার এই ছিল প্রতিদান। আমার ফ্ল্যাটের উপরের ভদ্রমহিলার এবং পাশের ভদ্রমহিলার দুজনের বিয়ের বয়স প্রায় 20 বছর। প্রত্যেকেরই 2টি করে সন্তান। তারপরও সম্পর্কের উপর এতটুকু বিশ্বাস নেই। বিবাহ তো আমাদের দেশে এখনও একটা পবিত্র বন্ধন বলে মনে করা হয়। একসাথে 20 বছর থাকার পরও যদি পারস্পরিক বিশ্বাস তৈরি না হয়, তাহলে এই বন্ধনের মূল্য কী? তা ঠিক, কিন্তু সৌমেন তো প্রতি 2 মাস অন্তর এখানে আসে। তুইও ছুটি পড়লে যাস, আর তাতানের জন্মদিনে তুই সকলকে নিমন্ত্রণ করিস। সৌমেনও থাকে সে সময়। তো শ্বশুরবাড়ির লোকজন থাকে, আর সৌমেনের সঙ্গেও তো ফ্ল্যাটের সকলের সম্পর্ক মোটামুটি ভালো বলেই শুনেছি। আসলে ঈর্ষা, জেলাসি, মিডিল এজ ক্রাইসিস বলতে পারিস। ওর যেটা আছে আমার কেন নেই, এটাই হলো মূল কথা। আসলে এই বয়সেও মিঠু, তোমার ফিগারটা কিন্তু বেশ সুন্দর। সেটাই হয়তো ওদের ঈর্ষার কারণ। তৃণার বর তমাল বলল। সেটা কি আমার দোষ তমালদা? না, একেবারেই না। বরং শারীরিকভাবে ফিট থাকাটা আমাদের সকলের জন্যই জরুরি। বিশেষ করে মেয়েদের 40-এর পর তো শরীরের একটু অতিরিক্ত যত্ন নিতেই হয়। মন ভালো রাখাটাও খুব দরকার এই সময়। আসলে আমাদের সমাজে মেয়েরা ভোগ, আনন্দ, প্লেজার, কামনা বাসনা সব ত্যাগ করবে। নিজের কথা একেবারেই চিন্তা করবে না, শুধুমাত্র পরের জন্যই ভাববে। এমন ব্যবস্থাটাকেই সমাজ মহান বলে আখ্যা দিয়ে থাকে। তাদের জীবনে প্রক্রিয়েশন থাকবে, রিক্রিয়েশন নয়। বিশ্বাস করো মিঠু, নিজের মতো করে জীবন উপভোগ করার মধ্যে অন্তত কোনো অন্যায় নেই। তমাল বেশ জোর দিয়েই কথাগুলো বলল। আর যারা এটাকে খারাপ বলে মনে করে বা তোমাকে সন্দেহের চোখে দেখে, সেটা তার মানসিক দৈন্যতা মাসি, তোমার নয়। কথাগুলো বলতে বলতে তিন্নি 3 কাপ ধুমায়মান কফি নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো। সরি মাসি, তোমাদের কথার মধ্যে ঢুকে পড়লাম।
তোমাকে নিজে কফি বানিয়ে খাওয়াবো বলে কফি করে আনলাম। আস্তে আস্তে তোমাদের কথাগুলো কানে গেল, তাই বললাম। আমার চোখে তুমি আর সৌমেন মেশো হলে বেস্ট কাপল। সুন্দর কম্পাটিবিলিটি, দারুণ আন্ডারস্ট্যান্ডিং। একে অপরের থেকে দূরে থেকেও তোমরা কত সুন্দরভাবে তাতান দাদাকে মানুষ করেছো। শ্বশুরবাড়ির সম্পত্তি রক্ষণাবেক্ষণ করছো। হসপিটালের নার্স হিসেবে তোমার কত সুনাম। কত দক্ষতার সঙ্গে কাজ করো তুমি। কত সুন্দর গানের গলা তোমার। ওই দুই মহিলার ইনসিকিউরিটির জন্য তুমি বাড়ি বদল করবে কেন? এতে হয়তো ফ্ল্যাটের সমস্ত লোকেরা তোমাকে খারাপ মনে করবে। না রে, প্রশ্নটা খারাপ বা ভালো নয়। আসলে ওনাদের এই অহেতুক সন্দেহ প্রবণতা, ইনসিকিউরিটির ফলে ওনারা নিজেরাও ভালো নেই, আর ওদের সন্তানেরাও হয়তো ভালো থাকতে পারছে না। বাবার সম্পর্কে এমন একটা ধারণা মনে নিয়ে থাকাটা খুবই কষ্টকর। আমি কারো কষ্টের কারণ হতে চাই না। ঠিক আছে, তোমার যখন খুশি তুমি শিফট করতে পারো। আমাদের ফ্ল্যাটটা তো ফাঁকাই পড়ে আছে, তমাল বলল। ঠিক আছে, এটা তো মার্চ মাস, পরের মাসে বদলে নেব সব। ওই দিকটা একটু গুছিয়ে নিই। এর ঠিক কিছুদিন পর থেকেই শুরু হলো বিপর্যয়। পৃথিবীর অন্যান্য দেশের মতো ভারতেও ছড়িয়ে পড়ল করোনা ভাইরাসের দাপট। সাথে সাথে এলো লকডাউন। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা দিনরাত এক করে লড়াই করে চলেছেন রোগীদের বাঁচানোর জন্য। মিঠুরও হসপিটালে কাজের চাপ বেড়ে গেল বেশ কয়েকগুণ। বেশ কিছুদিন ফ্ল্যাটে ফিরতেই পারল না মিঠু। কয়েকদিন পর ফ্ল্যাটে ফিরল মিঠু। স্নান সেরে হালকা একটা পোশাক পরে সবে বিশ্রাম নিচ্ছে একটু। তখনই কলিং বেলের আওয়াজ। দরজা খুলতেই যাকে দেখলো চোখের সামনে, তাকে দেখে তো চক্ষু চড়ক গাছ। ওপরের বৌদি। সামনাসামনি দেখা হলে কখনোই কথা বলেন না, প্রচণ্ড বিরক্তি নিয়ে মুখ ঘুরিয়ে নেয়। প্রতি বছর বাড়িতে লক্ষ্মী পুজো করেন বেশ বড় করে। ফ্ল্যাটের সকলকেই বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে আসেন, ভোগ করে খাওয়ান যত্ন করে। কিন্তু কোনোদিনই মিঠুকে নিমন্ত্রণ করতে আসেননি ফ্ল্যাটে। আসলে পুজো বাড়িতে ডাকার মতো যোগ্য হয়তো মনে করেনি মিঠুকে। মিঠু বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার বৌদি? বৌদি বেশ কুণ্ঠিত হয়ে কাঁদতে কাঁদতে বলল, দেখো না, তোমার দাদা 3 দিন ধরে খুব জ্বর, কাশি, মুখে কোনো স্বাদ নেই। ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধ দিয়েছে, করোনা টেস্ট করতে দিয়েছিল। আজ সকালে রিপোর্ট এসেছে পজিটিভ, কিন্তু বিকেলের পর থেকে শ্বাসকষ্ট বেড়ে চলেছে খুব বেশি। আমি ডাক্তারকে ফোন করাতে ডাক্তার বলল হসপিটালে ভর্তি করুন। কিন্তু অনেক অ্যাম্বুলেন্সে ফোন করলাম, গাড়ি ভাড়া দেয় যারা তাদেরকে ফোন করলাম, কিছুতেই গাড়ির ব্যবস্থা করতে পারছি না। ওদিকে বড় মেয়েটার হালকা জ্বর। সকালবেলা করোনা পজিটিভ রিপোর্ট আসার কথা শুনেই ফ্ল্যাটের কয়েকজন তো কাছাকাছি আত্মীয়র বাড়িতে চলে গেছে। যে কজন আছে আমি কলিং বেল বাজালাম, কিন্তু কেউই দরজা খুলল না। একান্ত নিরুপায় হয়ে তোমার ঘরে আলো জ্বলছে দেখে চলে এলাম। তুমি যদি একবার গিয়ে তোমার দাদাকে দেখো, কিছু যদি একটা ব্যবস্থা করতে পারো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। বলে বৌদি ঝরঝর করে কাঁদতে লাগলো। আপনি দাদার কাছে গিয়ে বসুন বৌদি, আমি পোশাকটা পরিবর্তন করে আসছি। মিঠু ওপরে গিয়ে দেখলো শ্বাসকষ্ট বেড়েছে, অক্সিজেনের লেভেল কমে গেছে। এখনই অক্সিজেন দিতে হবে এবং হাসপাতালে ভর্তি করতে হবে। মিঠু তাড়াতাড়ি ওর বেশ কিছু বন্ধু বান্ধবদের ফোন করলো। মিঠুর এক পুরনো বন্ধুর সামনেই বড় ওষুধের দোকান। সে খুব তাড়াতাড়ি লোক দিয়ে অক্সিজেন সিলিন্ডার পাঠিয়ে দিল। মিঠু অক্সিজেন চালু করে দিল। তারপর একের পর এক ডাক্তার, হসপিটালের সঙ্গে ফোন করে যোগাযোগ করতে লাগলো। কিছুক্ষণ পর মিঠু যে হাসপাতালে চাকরি করে সেই হাসপাতালে একটা বেড খালি হবার খবর পেল। তারপর আর এক বন্ধুর সহযোগিতাতেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে ওনাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে। সঙ্গে গেল বৌদি এবং মিঠু। প্রায় 1 সপ্তাহ চিকিৎসার পরে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ভদ্রলোক। ওপরের বৌদি আবার এলেন মিঠুর কাছে। এবার হাত জোর করে দাঁড়িয়ে মিঠুর কাছে বললেন, পারলে আমাকে ক্ষমা করো। শুনেছিলাম তুমি নাকি ফ্ল্যাট ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছো। দয়া করে সেটা করো না, তাহলে আমি হয়তো নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তোমার হাসপাতালে গিয়ে বুঝেছি হাসপাতালে তোমার কত সুনাম, আর তোমার বন্ধুরা খুব ভালো। যেখানে প্রতিবেশীরা দরজাই খোলেনি, সেখানে তোমার বন্ধুরা এই বিপদে আমার পাশে এসে দাঁড়িয়েছে। আসলে আমি বুঝতে পেরেছি যুগের পরিবর্তনের সাথে সাথে আমাদের চিন্তাধারাগুলো বদলানো প্রয়োজন। মনের সংকীর্ণতা দূর করে মনকে আরও প্রসারিত করতে হবে আমাদের। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।